তাদের ভালোবাসার পাত্রকে টাকার সাথে, পজিশনের সাথে বিকিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি হাসিন ভাই তার ব্যতিক্রম একজন ব্যক্তি, এবং সমাজ আশা করে হাসিন ভাইয়ের মতো আরো অনেক লোক আমাদের সমাজে থাকবে। কিন্তু আজকে এই পরিস্থিতিতে আমি এই ধরনের খুব কম লোকই দেখি যারা সত্যের পক্ষে, অন্যায়ের পক্ষে মাথা তুলে দাঁড়ানোর মতো সৎসাল দেখায়। বিএনপি বিগত 17 বছর হাসিনা শাসনামলে সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে, এবং বিএনপি বিশিষ্ট নেতা আপনি জানেন ইলিয়াসকে গুম করার মেইন কারণ ছিল সে টিপাই মুখ বাদের বিরুদ্ধে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে কথা বলেছিল এবং সে অ্যাকশনে যাচ্ছিল। তার কারণে তাকে গুম করা হয় এবং তাকে মারা হয়। এইভাবে আরো বহু বাংলাদেশের নাগরিক, সামরিক অফিসার তাদেরকে গুম করা হয় এবং অনেকে মারা হয়। কিন্তু দুঃখজনক হলো এটাই যে আজকে ওনাদের মধ্যে অনেকেই তাদের ক্ষীণ, তাদের ব্যক্তি স্বার্থের কারণে কাউকে হয়তো লেফটেন্যান্ট জেনারেল বানাবে, কাউকে হয়তো বিরাট একটা ব্যবসা দিবে, কাউকে এমপি বানাবে। এই ব্যক্তি স্বার্থকে তারা এতটাই মূল্যায়ন করেছে যে তাদের যে একটা নৈতিক দায়িত্ব, তাদের যে একটা সত্যের পথে দাঁড়াবার একটা সৎ সাহস, তাদের যে একটা দেশপ্রেম, এগুলো কোনো তাদের কাছে কোনো ভ্যালু নাই। আমরা জনগণরা এটা নিয়ে চিলাচিলি করি, কথা বলি, আমরা আমাদের দেশের লোক রাস্তায় নেমে জীবন দেয় তাদের জন্য, যাদের জন্য জীবন দিল এত ইয়াং জেনারেশন, এত ছেলে মেয়ে, তাদের রক্তের উপরে পাড়া দিয়ে তারা তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য তাদের প্রিয়জনের গুম, প্রিয়জনের খুন, প্রিয়জনের ক্রস ফায়ারকে নিমিষে ভুলে গেল তাদের ব্যক্তি স্বার্থে। এটা অত্যন্ত দুঃখজনক। তারা হয়তো বলবে, অনেকে হয়তো এক্সপ্লেন করার চেষ্টা করবে যে ভাই এখন তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, অথবা আমাকে প্রেশার দেওয়া হচ্ছে বা নানা কারণে। এটা কোনো যৌক্তিকতা নাই, আমি মনে করি না যে এটা কোনো যৌক্তিক আছে। আর উপরন্তু বিএনপি অ্যাজ এ দল হিসেবে যেটা করেছে, আমি একজন বিএনপির কর্মী সমর্থক হিসেবে আমি লজ্জিত। আমি ওপেনলি বলতে পারি কথা, কারণ আমি মনে করি যে এটা বিএনপি সরকার, এখন সরকার এটা অত্যন্ত অন্যায় করেছে, রং করেছে, এবং এটা কাদের অনুরোধে করেছে এটা প্রতীয়মান, ক্লিয়ার কাট বোঝা যায় কাদের অনুরোধে করা হয়েছে, কাদেরকে সেভ করার জন্য করা হচ্ছে। তবে আরেকটা জিনিস হলো কি, এই হাতিয়ারটা হাতে রেখে দেওয়া মানে হলো যে আগামী দিনে যে এই সরকার বা আগামী দিনে কোন সরকার এই গুম করবে না, এই জিনিসটা কিন্তু আমরা এখন আর সন্দেহ থেকে যাবে যে এই জিনিসটাকে তারা একটা হাতিয়ার হিসেবে ইউজ করবে। এটা অত্যন্ত দুঃখজনক একটা স্বাধীন দেশে, যে স্বাধীনতার পর থেকে যে গুমের রাজনীতি শুরু হচ্ছে, যেটার বিরুদ্ধে হাজার হাজার লোক, বাংলাদেশের সমস্ত লোক ভোট দিয়ে এটা গিয়েছে দাঁড়িয়েছে, সেই জায়গাটাতে এই জিনিসটাকে বাতিল করে দিয়ে এই একই প্রথাকে, গুম খুনের রাজনীতিকে চালিয়ে যাওয়ার মতো যেই গণতান্ত্রিক দলগুলো এটা পক্ষে গেলেন, এটা বিএনপির জন্য, দেশের জন্য, রাজনৈতিক দলের জন্য, সবার জন্য এটা অত্যন্ত দুঃখজনক আমি বলবো। এবং আমি আশা করব যে জনগণ এটাকে কোনোভাবে মেনে নিবে না, এবং এটার জন্য যতটুকু প্রতিরোধ তৈরি করা উচিত, এবং আমি বিশ্বাস করি তারা আগামীতে করবে, যাতে করে আমাদের দেশে এই গুমের রাজনীতি যাতে টোটালি নিষিদ্ধ হয় এবং কোনোদিন যাতে এটা ফিরে না আসে, সে ব্যবস্থা করতে হবে জনগণকে। আদারওয়াইজ আমরা প্রতিটা ব্যক্তি কিন্তু কেউই নিরাপদ না। আগামী কিন্তু আমাকে গুম করা হবে না দেশে গেলে, বা আপনাকে গুম করা হবে না, এটা কোনো আমরা কেন এটা এশিওর করতে পারবো না, যেহেতু এখন সেই আইনটাকে বাতিল করে দেওয়া হচ্ছে। ওকে, ডক্টর মজুমদার, অত্যন্ত চমৎকার ভাবে আপনি বিশ্লেষণ করেছেন। একটা বিষয় আমার কাছে অত্যন্ত লজ্জা লাগে, আমি একটা ইংরেজি শব্দ ব্যবহার করেছি, স্পুকি। এর কোনো ব্যাখ্যা আমি দাঁড় করাতে পারি না। মুজিব ভাই, আপনি, আল্লাহ না করুন, আপনি বা আমি বা কর্নেল হাসিন বা নীরা, আমাদেরকে গুম করা হলো, আমাদের আত্মীয় স্বজনরা এক সময় এই গুমটাকে সেল করে দেয় পয়সার জন্য, ক্ষমতার জন্য। আমরা আজকে সমাজের এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা আমাদের পরিবারের সদস্যদেরকে খুনের জন্য সামনে আগায় দিয়া বলি, খুন করে ফেলাও, বিচারের দরকার নাই।
টাকা দিলে, এমপি বানাইলে, মন্ত্রী বানাইলে, একটা পজিশন দিলে আমরা ভুলে যাব। এটা আমি আপনাকে বলছিলাম যে আমাদের নৈতিক অধঃপতনটা এতটাই হয়েছে যে ব্যক্তি লেভেলে, সামাজিক লেভেলে, রাজনৈতিক সব সব লেভেলে এটা খুবই দুঃখজনক। এই দেশে এ, মানে কি বলবো আপনাকে, আমার দুঃখ হয় যে এটাই যদি আমাদের জাতি হয়, এটাই যদি আমাদের দেশ হয়, আমরা কিসে যে বাহাদুরি করি, আমরা কিসের চেতনার কথা বলি, কি চেতনা, কি নৈতিকতা আছে আমাদের দেশের মধ্যে, কি ধরনের কিছুই নাই নৈতিকতা? মুজিব ভাই, কোনায় মুজিব ভাই, উই ডান। ওকে, আমরা আমি আমরা এরপরে আমরা এত সহজে নিজেকে বিক্রি করে দিই। আমার কাছে মনে হয় যে কেউ যদি 5 পয়সা থ্রো করে, এটা 5 পয়সা ধরার জন্য হাজার হাজার লোক লাফিয়ে পড়বে এবং একজন আরেকজনকে খুন করে ফেলবে, এমন একটা অবস্থায় সব দাঁড়াইছে আমাদের সমাজ। মুজিব ভাই, এই যেই বিষয়টা আমাদের জেনারেশন দেখে যাচ্ছে চোখের সামনে, আমি আর আপনি এক সময় আমরা এই আমেরিকায় এসে আমাদের দেশের কালচার নিয়ে, আমাদের দেশের মানবিকতা নিয়ে, আমাদের দেশের নীতিবোধকে নিয়ে আমেরিকানদের কাছে গর্ব করতাম। আর আজকের আমেরিকানরা, আমেরিকান লমেকাররা আপনার আমার দিকে তাকাই আমাদেরকে টিটকারি মারে যে তোমরাই তো এই কাজগুলো করো, রাইট? আমরা নিচে তাকায় থাকি। দুঃখজনক, ওকে খুবই দুঃখজনক। মুজিব ভাই, এবার আমি কর্নেল হাসিন আপনার কাছে যাব। আপনি ডক্টর মুজিব কি বলেছে হাসিন ভাই, আহ আমি আমি একটা কথা বলি, আপনি জীবিত আছেন, আপনাকে আমি আরো 50 বছর সুস্থ সবল দেখতে চাই, কিন্তু এটা কেমন লাগবে আপনার পরিবার যদি আল্লাহ না করুন বলে যে হাসিন মারা যাবে, হাসিনের বড় একটা মূর্তি বানায় হয়নি, ফুলের মালা তার গলায় দেব এবং আমরা কোটিপতি এবং এমপি হব, ফিলিংসটা কি হাসিন ভাই? পরিস্থিতিটা আসলে আমরা কোন জায়গায় গিয়ে দাঁড়াইছি? আসলে আমাদের সমাজ ব্যবস্থাটা ফিলিংসটা কি হাসিন ভাই? দীর্ঘ এই 15 বছর, দীর্ঘ 15 বছরের এই শাসন, অন্যায় শাসন, আতঙ্ক আমাদেরকে মুখ বন্ধ করে ফেলছে, যার জন্য প্রতিবাদ আসে নাই, প্রতিরোধ আসে নাই। যেভাবে সে তারা এই ইলিয়াস আলীর আগে গুম করছে চৌধুরী আলম, জি, এই এক এক করে করে সাহস বেড়ে গেছে। সাহস বাড়তে বাড়তে তারা এমন পর্যায়ে গেছে যে আমি চাকরিরত অবস্থায় গুম, ফাইলামি, সেটা মানে আইন আছে। আচ্ছা হাসিন ভাই, হাসিন ভাই আপনাকে গুম করা হয়েছে, আপনি তখন চাকরিরত? আমার 2বার গুম করা হয়েছে ভাই। প্রথমবার চাকরিরত অবস্থায় 43 দিন একদম ফ্লোরে হ্যান্ডকাপ লাগানো, চোখ বাঁধা, তারপর তদন্ত কোর্ট মার্শাল। দ্বিতীয়বার গুম হয়েছে তোর 1 বছর 6 মাস 14 দিন ডিজিএফআই এর কাছে। এখন কথা হইলো, এই যে গুম কালচারটা, এটা নিয়ে কথা বলতে পারবেন না কোন। তখন বলা হচ্ছে আর্মি ইমেজ নষ্ট হয়ে যাবে, আর্মি ধ্বংস হয়ে যাবে, স্যার বাঁচান। তা আমি বাঁচাবো কেমনে রে ভাই? কতখানি অমানবিক হইলে আপনি খালি বলি ভাই, 1.5 ফুট সাইজের একটা গামছা 10 জনে ব্যবহার করতাম, আমি ব্যবহার করি নাই, পরে দেখলাম ফাঙ্গাস ইনফেকশন হয়ে গেছে, আমি আমার লুঙ্গি দিয়ে মুখটুক মুছতাম। ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়ে আমি একটা কর্নেল, বীর প্রতীক, বিপিএম রাইফেল পদক পাওয়া একটা লোক, মাটিতে শুয়ে থাকতাম। এইটা ছিল আমার হাসিনার থেকে আমার প্রাপ্তি। আর আমার জেনারেল ভাইরা আমাদের এইভাবে ট্রিট করছে। তারা অন্তত গামছাটা চেঞ্জ করে একটা ভালো একটা রুমে দিত, ঠিক আছে, হাসিনা বলছে একটা ভালো একটা রুমে রাখি, ভালো সেটি ফেটে রাখি, সেই ফকিরের মতো খাবার নিয়ে দিয়ে গায়ে লাগে। মায়া হয় এদের জন্য, তারা তার দায়িত্ব পালন করে নাই। এখন তারা আপনাকে বলে আর্মির রেপুটেশন আপনি রক্ষা করেন, অথচ এরা হ্যাঁ, আপনাকে লাথি মেরেছে, এরা আপনাকে টর্চার করেছে, এরা আপনাকে খাওয়া দেয় নাই, এরা আপনাকে আহা, এবং আজকে তারা বলে নির্লজ্জের মতো আমাদের ভাবমূর্তি রক্ষা করেন। আমাকে 22 সালে যখন আমি বেরিয়ে আসার পরে আমি সব বলে দিলাম, তখন ব্রিগেডিয়ার হাফিজ, তারপর তো এটার নাম, ঢাকা ডেটের দায়িত্বে ছিলেন কর্নেল হাফিজ, সে কি করে নাই আমার বাসার সামনে ভাই, আমার বন্ধুরা ডেকে এনে মানে মেসাকার অবস্থা, আতঙ্ক, যে আমার বাড়িওয়ালা, আমার সব ভাড়াইটা, ড্রাইভার, কেয়ারটেকার, মেসাকার অবস্থা। কত হেডম এই ছিল হাফিজ, আপনি ভাবাইতে পারবেন। এই এই এখন হাফিজ আপনি কোথায় এখন কোথায়? এখন এখন বরিশালের স্টেশন কমান্ডার, বরিশাল ক্যান্টনমেন্ট স্টেশন কমান্ডার।
এরা সবাই খুব ভালো আছে। এখনো চাকরিতে আছে। হ্যাঁ, এখনো চাকরিতে আছে এরা। কি বলবো, আমার আসলে কথা বলতে বলতে কাহিল। এখন আমি একটা জিনিস দাঁড় করাইছি, আদমি স্যারকে, মারুজ্জামান স্যার, ইকবাল চৌধুরী, আমরা এক জায়গায় ছিলাম, যে আমাদের বিচার আমরা আনবো, বিচার আমার যাই হোক অসুবিধা নাই, আয়নাঘর প্রতিষ্ঠিত করতে হবে, নাহলে আয়নাঘর হারাইয়া যাবে। কতটা মানে নিবুদ্ধিতাপূর্ণ লোক, মানে অথর্ব লোক, ডিজিএফআই এর ভিতরে আয়নাঘর কেউ করে বলেন? আমার মাথায় আসে না। তোরা কর্তৃ বাইরে যদি করে কি কারণেই বা করবেন এই অনৈতিক কাজ? আপনি মনে করেন ভাই, আপনি ফিল করতেছেন না, আমি যতটুকু কষ্ট পেয়েছি আমার, আমার মাথার মধ্যে বড় মেয়ে কি করতেছে, ছোট মেয়ে কি করতেছে, এটাকে হারায় গেল না, এদেরকে ধরে আনলো, সে আমার বাসায়, বাবার কি হয়েছে, এটা তো প্রোপাগান্ডা চালাইতো, প্রচার করা হয়েছে আমি মারা গেছি, আমার মেরে ফেলা হয়েছে, আমাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, আমাকে পাগল বানায় ফেলছে। তো বাচ্চাদের অবস্থাটা কি? প্রতিটা কলিং বেল অড টাইমে বাচ্চারা মনে করতে বাবা এসে, যে কি কষ্ট বুঝতে পারে। আমার মা বাসায় থাকতো, আমার মাকে বোঝানো, মা বিশ্বাস করছেন যে আমাকে মেরে ফেলা হয়েছে, এইভাবে মেসেজ ট্রান্সমিট করা হয়েছে। আর মা চাচ্ছিল বউ যেন আল্লাহ কাছে দোয়া করে, কান্নাকাটিটা করে, তদবির যাতে না করে। তো বউ তো বিশ্বাস করেন না আমার জামাই বেঁচে আছে। বাচ্চারা তাই ঝগড়া হয়ে মা বাসা থেকে চলে গেছে। এখন পর্যন্ত সেই পরিবেশ স্বাভাবিক হয় না, আমার বন্ধু ফেরদৌস জানে। তো এইটা হলো আমাদের কি যে একটা কষ্ট, আর বোঝাইতে পারবো না। এটা আমার কথা বললাম, দুই পক্ষেরই কষ্ট। ক্ষতিগ্রস্ত আমি একা না, আমার পরিবার, প্রত্যেকটা লোকের দিকে। বাচ্চা কাচ্চা কিভাবে মানুষ হয়েছে বোঝানো যাবে না ভাই। বন্ধু বান্ধব আসে না, মানে আমরা বিশাল অপরাধ করছি, বিশাল অপরাধ, এক হয়ে আছি একটা। এছাড়া অন্য যে একটা নাগরিক যে গুম হয়, তার অবস্থা চিন্তা করেন। এতটা বছর হয়ে আছে, কোনো সম্পত্তি পায় না, ব্যাংকে টাকা তুলতে পারে না, স্বামী গুম হয়েছে, প্রমাণ নাই, প্রমাণ লাগবে, হয়তো অনেকে মেরে ফেলা হয়েছে, সে তো টাকা তুলতেই পারতেছে না, সরকার বলতেছে না সে মৃত। সরকার মৃত না বললে তো সে টাকা তুলতে পারবে না। আর গুম হয়ে থাকলে সে কোনো সুবিধা পাবে না, সে অন্য কোথাও বিয়ে বসতে পারতেছে না মহিলাটা, মা কিছু করতে পারতেছে না, সম্পত্তির বন্টন পাচ্ছে না। কি যে একটা সামাজিক সমস্যা ভাই, বোঝানো যাবে না। তারপরে যাদেরকে ছাড়া হয়েছে, এটা তোমার গুম ছিল, আর যাদের ছাড়া হয়েছে প্রত্যেককে একাধিক মামলা দিচ্ছে সন্ত্রাস দমন আইন। প্রত্যেকটা গুম ব্যক্তিকে ছাড়া হয়েছে, প্রত্যেককে সন্ত্রাস দমন আইনে মামলা দিচ্ছে। এই লোকগুলি কোর্টে যাওয়া আসা করতে করতে জীবন শেষ। কোনো বিচার চাবে, ভয় আতঙ্ক, মামলা কঠিন করে দিব। তা আমি দিন শেষে বলবো, সেনাবাহিনীর গোয়েন্দা, তারপরে ডিজিএফআই, এনএসআই, র্যাব, তারা দেশের কোনো দলের না। এটা যদি না বুঝে, আমাদের রাজনীতিবিদ আমাদেরকে বেঁচে কিনা খাবে, আমাদের ধ্বংস করবে। এই রাজনীতিবিদদের সমস্যা দেশের, এরাই সন্ত্রাসী পালে, সন্ত্রাসী সৃষ্টি করে। আমাদের এখন উচিত সময় হয়েছে একটা একাডেমি সৃষ্টি করা, যেখানে রাজনীতিবিদদের দেশপ্রেম সৃষ্টি করা, পড়াশোনা করানো হবে, পরীক্ষা দিয়ে পাশ করে রাজনীতি করবে, জাতীয় পর্যায়ে রাজনীতি। এদের মধ্যে কোনো দেশপ্রেম নাই, আমাদের রাজনীতিবিদদের মধ্যে কোনো দেশপ্রেম নাই। মূল কথা হলো চুরি করো। দেখেন এত বিপ্লব হয়েছে ৭১ থেকে শুরু করে, কোনো রাজনীতিবিদ মারা যায় নাই বা যুদ্ধ করে নাই, অথবা তার ছেলে মেয়ে করে নাই, কিন্তু জুস খাচ্ছে এই রাজনীতিবিদরা। আমরা সাধারণ জনগণ আন্দোলন করে পারি না, কারণ আমাদের টাকা নাই। ওরা চুরি করে আখের গোছায় রাখছে, তাদের মাথার পাওয়ার সাথে পারতেছি না। আর যারা ভোট দিচ্ছে তারা নির্যাতনের বিরুদ্ধে, তারাই যুদ্ধ করে, তারাই মরে, এরা জুস খায়। এখন মনে হয় সময় হয়েছে কথা বলার। এই বিচারটা খুবই দরকার, বিচার করতে হবে। সরকার কেন করতে চাচ্ছে না, এতে গড়িমসি। এটা এটা আসলে সরকারের পক্ষে কতটুকু গেল জানি না। চরম লজ্জা, চরম লজ্জা। মানে সরকার আমাদেরকে কি বুঝাইতেছে, বেকুব আমরা না বোঝাই? আলহামদুলিল্লাহ, আদালতে প্রমাণ হবে এবং আন্দোলন তীব্রতর থেকে তীব্রতর হবে, এবং বিএনপি এই নোংরামের জন্যই পতন হবে। বিচার মানে সংশোধন না করে ভারতকে খুশি করার জন্য আসলে ভাই করতেছে। মুজিব ভাই এত বুঝতেছে না কেন আমি জানি না। সুখরঞ্জন বালি ভারতকে পার করে দেওয়া হয়েছে। সালাউদ্দিন সাহেব কেমনে গেছেন জানি না, কোনো না কোনো প্রক্রিয়ায় গেছেন। এর বিডিআর, বিএসএফ জড়িত, এনএসআই জড়িত, নিঃসন্দেহে রয় লোক জড়িত। আরো কিছু গুম আছে যারা ভারতে গেছেন, বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে। এই যে প্রক্রিয়ার মধ্যে দুই দেশের গোয়েন্দা জড়িত, জড়িত। এই যে মামলাটা বললেন যে কেন উঠাইছে, ভারতকে খুশি করার জন্য, ভারত যেন কোনো ঝামেলায় না পড়ে। বিডিআর ইস্যু আসতেছে না কেন, ভারতের নামা চলে আসতেছে। তো ভারতকে খুশি করার জন্য আমরা এই দেশ স্বাধীন হয় নাই।
ভারতকে খুশি করার জন্য 24-এ বিপ্লব হয় নাই। এটা যদি আমাদের প্রধানমন্ত্রী না বুঝেন, উনি ভুল করতেছেন। এই যে বিপ্লবটা ছিল প্রচন্ড শক্তিশালী, এটা ঘূর্ণিঝড়, এটা চলে গেছে আমাদের কি বলে শেখ হাসিনা যেখানে ছিল, যে বাসায়, তার উপর আক্রোশ ছিল। ওই পর্যন্ত ধানমন্ডি, আপনার ধানমন্ডি ওই এলাকাটার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এটা যদি ঘুরে আসতো মানে বঙ্গভবনে যে যাইতো, বঙ্গভবন উড়ে যেত। এটা বিশাল শক্তিশালী, আমরা বোঝাইতে পারবো না যে কি, কিন্তু এটা অনুধাবন করতে পারতেছেন না সালাউদ্দিন সাহেব, তারেক রহমান সাহেব। এই ছেলেরা কিন্তু এখন জীবিত। এরপর হাদি ইস্যু, এরা যদি আপনি এগুলি এই বিপ্লব মানতেছেন না, সনদ মানতেছেন না, গণভোট মানতেছেন না, আমার মনে হয় আর একটা বিপ্লব সন্নিকটে। এই বিপ্লব সন্নিকটে হলে যদি আন্দোলন করে আমাদের দাবি আদায় করতে হয়, তাহলে তো আর সংস্কার করা যাবে না। আদালতে মাধ্যমে কোনো সংসার টিকে ভাই? টিকে না। মনের থেকে যখন ডিভোর্স হয়ে যায়, আদালত টিকতে বলে সে সংসার টিকে না, ওই টিকে টেম্পোরারি। তো আমি বিএনপিতে বলবো, কাদা ছিটাছিটি যা হওয়ার হয়েছে, ভারতকে খুশি করার জন্য করছেন, অসুবিধা নাই। জনগণের পাঁচ তো বুঝছেন, এখন মেনে নেন সবকিছু। আপনার জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। দেশের সভ্য রাষ্ট্র শিক্ষিত হবে, আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করতে বাংলাদেশ। আপনি এটা নিজে মন মতো চাইলেন, করলাম না, পরে করবো, এইসব করা কায়দা নাই। বিএনপি আমি জানি না কিছু হইলে কই যাবে। এই সেনাবাহিনী বিএনপিকে প্রশ্রয় দিবে না। 16 বছর পরে কিন্তু সেনাবাহিনী দুধ কলা পোস্টে 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 সেনাবাহিনী মানে হাসিনা, শেখ হাসিনার অতি আপনজন হয়েছে, তাকে যা বলতো তাই করতো। বিএনপি সেই পর্যায়ে যাইতে পারবে না। আহ আসিন ভাই, আপনাকে একটা ঠান্ডা মাথায় একটা কথা আমি জিজ্ঞাসা করি। আপনি যে অবর্ণনীয় আপনার কষ্টের কথা বললেন, গুম যারা হয়েছে, প্রত্যেকটা মানুষ যেভাবে অত্যাচারিত হয়েছে, আচ্ছা, আপনার কাছে, আপনি বলছেন আপনার মা চোখের পানি ফেলতে রয়েছে, কলিং বেল চাপ দিলে বারবার চিন্তা করছে, আপনি ব্যাক করে আসছেন। আপনার স্ত্রী বসে আছে, আপনার স্ত্রী পুত্র কন্যারা বসে আছে, এইটা একটা দিক, এটা আপনার পরিবার। এটা আপনার কাছে কেমন মনে হয়েছে? ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, এটা হাসিনা লুনা জানে, তাহসিনা রুশদি লুনা এটা জানে কে গুম করা হয়েছে ইলিয়াস আলীকে। তার পেট কাটা হয়েছে, তাকে খুন করা হয়েছে, এবং এর সাথে বিএনপি জড়িত ছিল, এর সাথে মির্জা আব্বাস জড়িত ছিল, এবং এটা বরকত আব্বাস এবং সাদেক হোসেন খোকা এবং আমানুল্লাহ আমান তিনজনেই জানে। এবং বরকত আব্বাস আওয়ামী লীগকে ব্লাঙ্ক টিকেট দিছে যে গুমের সাথে আওয়ামী লীগ জড়িত না। আজকে বিএনপি যদি বলে আমাদের গুম অধ্যাদেশের দরকার নাই, এবং তাহসিনা লুনা সংসদে গিয়ে যদি বলে গুম অধ্যাদেশ বাতিল, হোয়াট ইজ ইউর ফিলিংস? পরিবার বলতে, পরিবারের অধ্যবসায় বলতে, নীতিবোধ বলতে, পরিবারের যে সংজ্ঞা, এটা বলতে কি আর কিছু থাকে? আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, লুনা কি কইরা ভোট দেয়? ভাই, সমস্যাটা হয়েছে আমরা সংশোধন করিনি সংবিধান। আর্টিকেল 70 দলের বিপক্ষে বলা যাবে না। এখন মূল্যায়ন করতে হবে, আপনি কি এমপি হবেন না বিচার চাবেন। এই একটা কারণে হয়তো আপা একটু পিছিয়ে গেছেন, একটু পিছিয়ে গেছেন আপা। আমি হাসিন ভাই, তাহলে সাবজেক্টটা জরুরি কি? আমার এমপি হওয়া অথবা পয়সা পাওয়া এটা জরুরি, আমার হাজবেন্ডের বিচার জরুরি না? ক্ষেত্র বিশেষে হইতে পারে। যেন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, কথা হচ্ছিল, তো আমি বললাম না রে ভাই, আমারও এত রাজপথে থাকার দরকার নাই, আমি অল্প খাবো, আমার যা আছে তাই খাবো, আমি লোন করে খাবো না। এখন আপাকে কিন্তু প্রথমেই বলছিলাম আইসিডিতে, আপা মামলাটা করেন, উনি করছেন, বাট ওই আসলে মেনে নিতে পারতেছেন না, সত্য কথা। স্বামী যে মারা গেছে এটা মেনে নিতে পারতেছেন না। তো মামলা কি করবেন সন্দিহানে থাকতেন, খুন না গুম। তারপর যেহেতু এখন সংশোধনা বলার স্কোপ ছিল, যদি না বলে থাকেন, কোনো অধিক ছিল বলা, বলে আমি মনে করি এটা আমাদের জন্য ব্যাড এক্সাম্পল। ভাই, গুম অধ্যাদেশ বলতে ডক্টর মোহাম্মদ
কর্নেল হাসিন, গুম অধ্যাদেশ বলতে ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা তৈরি করে গেছিলেন ওটা অলরেডি বাতিল, এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। এবং ওই অধ্যাদেশ বাতিলের জন্য তাহসিনা, রুশদি, লুনা ভোট দিয়েছে। ওকে হাসিন ভাই, আমি আপনার কাছে ব্যাক করি। নীরব, বাংলাদেশে আমরা অনেক সময় গর্ব করতাম যে আমাদের পারিবারিক ঐতিহ্য, আমরা বলতাম আমাদের নীতিবোধ, আমরা বলতাম আমাদের মহত্ব, পরিবারের জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করে দাও। নীরা, আপনার চোখের সামনে আপনি দেখেছেন শুভ্র কিভাবে আমাদের বাসায় মারা গেছে। সিরাজ শিকদারের ভাই, সিরাজ শিকদারের বোন, সিরাজ শিকদারের আত্মীয় স্বজনরা হাজার হাজার কোটি টাকার মালিক। নীরা, শুভ্র নিউ ইয়র্কে কি করত, কি করে সংসার চালাইতো আমারে বলেন, আপনার মনে আছে শুভ্র কি করতো? অবশ্যই মনে আছে জেকব ভাই, এখন যে চলে গেছে যাক। আমি 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 যাওয়ার কথা বলছি না নীরা। কর্নেল হাসিন এইমাত্র বলছে হাজতের মধ্যে একটা গামছার টুকরা 10 জনকে দেওয়া হইতো ব্যবহারের জন্য। নীরা, এই কষ্ট কি কারো ভাই, বোন, বউ, কন্যা সন্তান, পুত্র সন্তানরা করছে নাকি কর্নেল হাসিন করছে? এখন তাহসিনা, রুশদি, লুনা, উনি জানে ওনার স্বামীকে উনি ভালোবাসছেন, কোনো সন্দেহ নাই, কিন্তু সুমনের বোন মোটেও জানে না তার ভাই একজন মায়ের সন্তান হারায় যাওয়ার কষ্ট। এটা ওই এর কি নাম বললাম মাইয়াটা, মিতু, তুলি তুলির মা জানে তার সন্তান হারায় যাওয়ার কষ্ট কোন জায়গায়, কিন্তু তুলি সংরক্ষিত আসনে কেএমপি বানাবে। এখন সে আর সুমন নিখোঁজ হয়েছে, গুম হয়েছে না মাইরা ফেলাইছে আর বিচার চায় না। সে সিরাজ শিকদারের ভাই বোন হইতে চায়, সে সিরাজ শিকদার হইতে চায় না। সে আবু সাইদের ভাই বোন হইতে চায়, সে আবু সাইদ হইতে চায় না। সে ওসমান শরীফ ওসমান হাদির ভাই বোন হইতে চায়, কিন্তু শরীফ ওসমান হাদি হইতে চায় না। নীরা, এটা কি আমাদের সমাজে? এটা সমাজে জেকব ভাই এক কথায় বলতে হয় নৈতিকতার অবক্ষয়। এই জায়গা থেকে এই বাংলাদেশ আমার মনে হয় না উঠে আসতে পারবে, কারণ এটা সিস্টেম ওয়াইজ মানে তারা করে নিচ্ছে বিষয়গুলো। এখন বর্তমানে দেখা যাচ্ছে এটা তো ফ্যামিলির জন্য ইনভেস্টমেন্ট, এটা ফ্যামিলির ইনভেস্টমেন্ট। কেউ মানে স্যাক্রিফাইস করে দেওয়া, গেল, মানে ইনভেস্ট হয়ে গেল। এটা মনে হচ্ছে যে জাতির জন্য আমি ইনভেস্ট করলাম, জাতি আমাকে না না, জাতির জন্য না নীরা, পরিবারের জন্য, তার ব্যক্তির জন্য। এটা জাতির জন্য ইনভেস্টমেন্ট না, ফ্যামিলির ইনভেস্টমেন্ট, জাতির স্বার্থে। মানে সেটা নীরা, জাতির স্বার্থ বললেন না, এটা জাতির স্বার্থের সাথে কিছু আসে যায় না, এটা ব্যক্তি স্বার্থ। জেকব ভাই, ব্যক্তি স্বার্থ। আজকে যে অধ্যাদেশ যেটা বাতিল করা হলো, জনগণ কেন এখনো মাঠে নেই? মাঠে কেন নামে নাই জনগণ? জনগণ কইরেন না নীরা, জনগণ কইরেন না। জনগণ সিরাজ শিকদারের, নীরা আগে কথাটা শুনেন, জনগণ সিরাজ শিকদারের বিচার চাইছে, জনগণ ইলিয়াস আলীর গুমের বিচার চাইছে। ইলিয়াস আলীকে পুরাই আনতে তারা আন্দোলন করছে রাস্তায়। ইলিয়াস আলীর বউ সংসদে গিয়ে ভোট দিয়ে দিয়েছে, গুম অধ্যাদেশ দরকার নাই। কেন জেকব ভাই, আজকে তাইলে এই ফ্যামিলিকে কে পুরস্কৃত করলো? ওকে, পুরস্কৃত করছে সরকার এবং বিএনপি এবং ভারত। জনগণের টাইনেন না, জনগণ বিচার চাইছে। আমি একটা কথা নিয়ে আগে বলি, তার জনগণই যদি হয় তাহলে ইলেকশন দরকার কি আর সরকার দরকার? ইলেকশন যখন করে মানুষ একটা দলকে একটা কথা শুনেন, ইলেকশন করে একটা দলকে ক্ষমতায়ন করছে, তাদেরকে তারা সিগনেচার করে ওই ক্ষমতায় গেছে, মানুষের কাছে প্রমিস করে গেছে। এখন যে চোখ উল্টে দিবে আর মিথ্যা বলবে আর বিট্রে করবে মানুষের সাথে, জনগণ বারবার জনগণকে রাস্তা নেমে এদেরকে ইলেকশন করে ক্ষমতা দিবে? এটা কি ধরনের কথা হলো যে বারবার জনগণকে নামতে হবে? সিস্টেম তো তাই হয়ে গেল। সিস্টেম তাই হয়েছে। নীরা, আপনি নীতিবোধের নৈতিক অবক্ষয়ের কথা বলছেন। একটা কথা, নৈতিক অবক্ষয়ের মধ্যে মানুষ রাস্তায় যখন থুতু ফালায় একজন ব্যক্তি, ওইটাও নৈতিক অবক্ষয়। আবার একজন মানুষ যখন একটা বিড়াল মারে, একটা পশু পাখি মারে, ওইটাও নৈতিক অবক্ষয়। রিকশাওয়ালার গালে থাপ্পড় দেয়, এটাও নৈতিক অবক্ষয়।
কিন্তু নিজের স্বামীকে খুন করছে, নিজের ভাইকে খুন করছে, নিজের স্ত্রীকে খুন করছে পয়সার বিনিময়ে। আমি গিয়ে হাত জায়গায় বলছি আমার বিচারের দরকার নাই, আমারে পজিশন দেন, আমারে লন্ডনে অ্যাম্বাসেডর বানায় দেন, অথবা কেরানি বানায় দেন, নতুবা সংসদে এমপি বানায় দেন, নতুবা সংরক্ষিত আসনে আমার এমপি বানান, নতুবা সিরাজ শিকদারের ভাই বোনদের মতো আমারে হাজার হাজার কোটি টাকার মালিক বানায় দেন। নৈতিকতার অবক্ষয় তো সবগুলাই নিরা, কিন্তু আমরা আজকে কোন জায়গায় দাঁড়ায় আছি আমাকে একটু বলেন। এটা কি স্রেফ নৈতিক অবক্ষয় বলবো? আমরা 40 খাবো এবং মসজিদে গিয়ে একটু মোনাজাত করব এবং মিলাদ পড়াবো, দ্যাটস ইট? মানে আর কি? আর জনগণ কথাটায় আমি আর মুজিব ভাই অপোজ করলাম একটা কারণের জন্য, বারবার জনগণের কাঁধের উপরে বন্দুক তুইলা গুল্লি করার অধিকার কারণ নাই। বারবার বলবেন জনগণ, বারবার বলবেন জনগণ, জনগণের খাইয়ে নেওয়ার কাজ নাই। আমরা আপনার মনে আছে কিনা জানি না, হাসিন ভাই আপনার মনে আছে কিনা জানি না, আমার বয়স তখন 9 বছর। আমরা রাস্তায় দাঁড়াইয়া আন্দোলন করছি ম্যান্ডেলার মুক্তি চাই। আমরা জানতাম না ম্যান্ডেলা কেডা। আমরা সাউথ আফ্রিকাতে এমবাসির সামনে যাইয়া হাসিন ভাই স্লোগান দিছি নেলসন ম্যান্ডেলার মুক্তি চাই। বাসায় আসছি পরে আব্বা কয় তুমি জানো ম্যান্ডেলা কেডা? আমি জানছি, কিন্তু অনেক লোকজন জানে না ম্যান্ডেলাকে। এখন আমরা ইলিয়াস আলী যখন গুম হইছে, আমি স্টেট ডিপার্টমেন্টে ইলিয়াস আলীর গুম নিয়ে প্রশ্ন করছি, পেন্টাগনে জাতিসংঘে ইলিয়াস আলীর গুম নিয়ে প্রতিবাদ করছি। আপনারা গুম হইছেন, আপনাদের পক্ষে আমি যাইয়া চিল্লাচিল্লি করছি। আমি ভাই আমারটা আমি করছি। এখন আমি প্রতিবাদ করছি কর্নেল হাসিনরে ফিরাইয়া দাও, আমরা প্রতিবাদ করছি সুমনরে ফিরাইয়া দাও, আমরা প্রতিবাদ করছি ইলিয়াস আলীরে ফিরাইয়া দাও। আর আজকের ইলিয়াস আলীর বউ সংসদে যাইয়া কয় এই গুম টুম অধ্যাদেশ লাগবে না, বিচার টিচার লাগবে না। নীরা, এটার উপরে আমি জানি চোখ দিয়ে পানি বাইরে যায় যখন হাসিন ভাইয়ের মতো লোক বলে যে আমি লুঙ্গি কুইলা লুঙ্গি দিয়া মুখ পুছতাম। আর এত কষ্ট করার পরে যেই খানকির ছেলে তাকে গুম করেছে, ওই বিশ্বের ছেলে এখনো ইউনিফর্মে বরিশালে ডিউটি করে। এখন একটা কথা হাসিন ভাই আপনাকে আমি বলি, 2 দিন আগে আপনার 2 কলিগ আমাকে বলে ভাই সেনা প্রধানকে বেইজ্জতি করা যাবে না, আর্মির ইউনিফর্মকে বেইজ্জতি করা যাবে না। হাসিন ভাই তাদের এই কথাগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করেন আমাকে একটু বলতে পারেন? মানে আমরা এটাকে কিভাবে মূল্যায়ন করব? ও সেনা প্রধান 4 চেয়ারে বসে আছে, তাকে ইজ্জত করতে হবে। হোয়াট দ্য ফাক দ্যাট মিনস? হ্যাঁ মুজিব ভাই, আমি একটা কথা বলি এখানে। প্রথম কথা হলো হাসিন ভাই, আমরা জনগণ সবাই আর্মিকে শ্রদ্ধা করি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আর্মিকে ভালোবাসি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু যারা আর্মি তারা নিজেদেরকে তো তার রেসপেক্ট করে নাই, তারা তো তাদের নিজে যে উর্দিটা পড়ছে জনগণের পয়সায় সেটাকে রেসপেক্ট করে নাই। তো আপনাকে যে তারা জিজ্ঞেস করে যে হাসিন ভাই আপনি এমন কিছু বললেন না যে আর্মির সম্মান নষ্ট হয়, আমার প্রশ্ন হলো ওইটা তাদের কাছে যে তখন যারা এই অপকর্মগুলো করছে তাদেরকে একবার মনে হয় নাই যে তাদের এই উর্দি পরা অবস্থায় তারা এই যে কাজগুলো করতেছে এগুলোতে আর্মির সম্মান নষ্ট হচ্ছে? তাদের কাছে এই বিবেকে তখন আসলো না কেন যে আমি এই উর্দি গায়ে দিয়ে আমি কি করে অন্যায় করি? তখন তাদের কাছে যদি এই ন্যূনতম এই ইয়েতে সচেতনতা না থাকে, এখন আপনাকে আমাকে যে বলে বা যেরকম মিলিটারিকে বলে যে ভাই আর্মির সম্বন্ধে কিছু বললেন না, চিফের সম্বন্ধে কিছু বললেন, এটা কি ধরনের কথা? আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনার সম্মান রক্ষা করবে নিজেদের উর্দির, আপনারা নিজের সম্মান রক্ষা করতে পারেন না, জনগণের দায়িত্ব হয়ে গেছে আপনাদের সম্মান রক্ষা করা। আমরা কি এক ইডিয়েট নাকি? আমরা পকেটে পয়সা জনগণ দিয়ে আপনাকে পালতেছে পোষতেছে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, আপনার ভারতের সাথে যে বসে বসে দেশকে বিক্রি করার করতেছেন, তাতে জনগণ কিছু বলতে পারবে না, জনগণ কিছু বলতে পারবে না। আমরা বিপদে পড়ে গেছি যে আপনারা তাই করবেন আর আমরা কিছু বলবো না। মুজিব ভাই 300 টাকা চাউলের কেজি বাইরে খায়, তোমাদেরকে 30 টাকা কেজিতে দেয়। তোমারে আর্মি চিফ বানাইছে, তোমার পিছনে কোটি টাকা ইনভেস্ট করে তোমার জেনারেল বানাইছে। সিনার পাশে বলছা তুমি নিরাপদ চুক্তি নামে দেশের সার্বভৌমত্ব তুলে দাও। আমার কথা হলো যে জনগণ অনলি জনগণ ইজ রাইট, জনগণের ট্যাক্সের পয়সা আর্মি চলে, জনগণের শুধু রাইট আছে আর্মির এগেইনস্টে কথা বলার। আর্মির এগেইনস্টে কথা বলার আর্মির কোনো রাইট নাই, জনগণ আমার রাইট আছে যেটা আমার পয়সা আপনারা চলেন।
সুতরাং আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে যে আপনাকে যে পয়সা দিয়ে উর্দি কিনে দিচ্ছি, আপনাকে যে পয়সা দিয়ে খাওয়াচ্ছি, সেটাকে আপনি সম্মান করেন নাই। এবং আপনার প্রত্যেককে যেই আর্মি অফিসার অন্যায় করছে, কোন আর্মি অফিসার ইয়েতে থাকতে পারা উচিত না। এবং এই যে আজকে যে তাদেরকে এখনো তাদেরকে আর্মিতে রাখা হয়েছে এবং নানা রকম দায়িত্বে রাখা হয়েছে, এটা আমি মনে করি শুধু আর্মি দুর্বলতা না, এটা সরকারের দুর্বলতা। কারণ সরকারের সেই নৈতিক সাহস নাই, সেই ব্যাকবোন নাই। আমাদের আজকে যারা সরকার চালায় তারা সব হয়ে গেছে কতগুলি ভৃত্য কৃতদাস। তাদের কোনো আইডিওলজি নাই, কোনো আদর্শ নাই, শক্ত করে দাঁড়াবার মতো ক্ষমতা নেই। তারা দেশ শাসন করতেছে, তারা নেতা হচ্ছে। নেতা হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে তো, এদের নেতা হওয়ার মতো যোগ্যতা আছে। মুজিব ভাই, আপনার এই ফিলিংসটা আমাকে একটু বলেন। কর্নেল হাসিনকে যেই ব্যক্তি গুম করছে ওই ব্যক্তি এখনো আর্মিতে আছে। আমি তো সেটাই বলছি যে এই জিনিসগুলো যখন আপনারা জানেন অন্যায়, আর্মিও জানে যে এই লোক অন্যায় করছে এবং আর্মি তাদের কোনো অ্যাকশন নেয়নি, তার মানে এই আর্মি হলো করাপ্টেড আর্মি। এই আর্মি হলো করাপ্টেড আর্মি। এই আর্মির কোনো ব্যাকবোন নাই। এই আর্মি যত বড় কথা বলে গেছে, হাসিব ভাই বলবেন, আপনাদের যে ইয়ে আছে, কি বলে, আপনাদের যে কোড অফ কন্ডাক্ট আছে, সেই কোড অফ কন্ডাক্ট আপনারা যেটা হাত দিয়ে আপনারা প্রমিস করছেন যে এই কোড অফ কন্ডাক্ট মেনে চলবেন, আপনি তো এটাকে ভায়োলেট করতেছেন। আপনাদের অফিসাররা এটাকে ভায়োলেট করতেছে। তো কোড অফ কন্ডাক্ট আপনারা নিজেরা ঠিক রাখবেন না, জনগণের দায়িত্ব হয়ে গেছে আপনাদেরকে ঠিক রাখা। আমরা কি সব বক্তব্য দিয়ে গেছেন নাকি? পৃথিবীর দুনিয়া আমরা দেখি না? আজকে ইরানে তাদের সমস্ত বড় বড় অফিসার মেরে ফেলছে, সবাই কি সারেন্ডার করে ফেলছে নাকি? আপনারা দেখি না অন্যান্য দেশে আর্মি কিভাবে কাজ করে? তাদের শাসকতা আমরা দেখি না? আমাদের আর্মি অফিসার এসে কোটি কোটি টাকা দিয়ে আমরা তাদেরকে পালি, আর তারা ভারতের দালালি করে, তারা হাসিনার মতো ফ্যাসিস্ট সরকারকে বাঁচিয়ে রাখে। আজকে আর অন্যান্য সরকারের কথা চলবে। এটা কি ধরনের আর্মি হলো? আর্মিকে এই জন্য আমরা পুষি? আর্মি কি হাসিনার টাকা চলছে না জনগণের টাকা চলছে? বলা যাবে না, এটা একটা আইন তৈরি করতেছে, আমি কিছু বলা যাবে না। আপনি আমার পয়সা খাবেন, আমি কিছু বলবো না। কর্নেল হাসিন, ডক্টর মুজিবের কোন কথাটাকে আমরা ডিসরিগার্ড করতে পারি? আমারে বলেন কোন কথাটাকে আমরা বলতে পারি যে মুজিব ভাই আপনার এই কথাটা ভুল? আমাকে একটা কথা একটু ধরায় দেন আমাকে। ভাই, একটা জিনিস পরিষ্কার হয়ে যাওয়া উচিত। সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, সবাই বেতন পায় জনগণের টাকায়, কোনো দলের না, দেশের। এইটা হলো মূল জিনিস। এইখান থেকে আমরা সরে যাই একটা রাজতন্ত্রের মতো রাজার বাহিনী। এই জায়গা হচ্ছে সমস্যা। হাসিনা এই জিনিসটা সৃষ্টি করছে যে আমি রানী, তোমরা আমার পোষ্য, যারে ভালো লাগে তাকে সে উঠাইছে, অযোগ্য লোকদের সেনাপ্রধান বানাইছে, এইভাবে করে দেশটা চালাইছে। এমন একটা কথা আছে, সেনাবাহিনীর পক্ষ থেকে একটা কথা আছে যে এই লোকগুলি কিন্তু সেনাবাহিনী ইউনিফর্ম পরে সেনাবাহিনী থেকে অপরাধ করে নাই। এরা ছিল ডিপুটেশনে, ডিজিএফআইতে, র্যাবে, এনএসএ, এই অপকর্ম বা র্যাবে, হ্যাঁ, এই 3 জায়গায় থেকে তারা এই অপকর্ম করছে। এখন দিন শেষে যারা অপরাধ করার পর ফেরত গেছে আর্মিতে, আর্মি এখন পড়ছে বিপদে। তোমার দায়িত্ব আমি কেমনে নিব? তুমি তো আর্মি পোশাক বা আর্মি হিসেবে কাজ করো নাই, তুমি ডিজিএফআই হিসেবে কাজ, তোমার মন্ত্রণালয় ছিল ভিন্ন। বাট তারা জানে কারা অপরাধী, যাই না তারা অ্যাকশন নিতে পারতো সদিচ্ছায়। এই জায়গায় আমি একমত যে এইটা তারা মানে ইচ্ছাকৃতভাবে তাকে ছেড়ে দিছে। দে নোজ এভরিথিং। দেখেন, সকল অপরাধের দায় দায়িত্ব হলো রিটায়ার অফ জেনারেল তারেক সিদ্দিকী। এখন পর্যন্ত তাকে পিএমজি পর্যন্ত করেন নাই। কেন পিএমজি করেন না এই লোকটাকে? এই লোকটা যদি আছে সেনাবাহিনী। হাসিন ভাই, আপনি বলছেন তারেক সিদ্দিকীকে কেন পিএনজি করেন নাই? হাসিন ভাই, যেই 5 জন ডিজি ভারতে পলায়ন করছে তাদেরকে কি তাদের অবসর ভাতা কি বন্ধ করছে? জেনারেল হুমায়ুন কবিরের বেতনটা এখনো দেওয়া হচ্ছে, সে ভারতে পালায় গেছে। AWOL তার বেতন বন্ধ করা হয়েছে, কেন হয় না ভাই? আপনি ওই তারেক সিদ্দিকীর লয়ে বসে আছেন, এই খাকির পোলারে তো ভাই ফাঁসি দেওয়া উচিত। না ভাই, সব ঠিক আছে, এটা তো মানে সেনাপ্রধান থাকতে এরা পলাইছে, এটা তো আমাদের লজ্জা। এই লেফটেন্যান্ট মুজিব থেকে শুরু করে বাকিদের ইন্ডিয়া গেছে, সেনাপ্রধান থাকতে পলাইছে। ছিল। হাসিন ভাই, আমাকে একটা কথা বলেন। আপনি আজকের একটা কথা বলছেন, কথাটা আমার ব্রেইনে ঢুকে গেছে, যে কোন এক খানকির পোলা হাফিজ এখন পর্যন্ত চাকরিতে আছে। এই খানকির পোলার ছবি, এই খানকির পোলার সবকিছু আমি খুঁজে বাইর করবো যে আপনারে গুম করছিল। খানকির পোলা বরিশালে আছে, আমিও সবকিছু বাইর করতেছি। 1 2 আমার একটা কথা বলেন, সেনাপ্রধান ওয়াকার নিজের এক তল্পি বাজায় আর বলে
যে আয়নাঘর কোথায় হয়েছে আমি তা জানি না, এই কথাটা কি সত্য? আপনি আমারে বলেন হাসিন ভাই, ওয়াকার যখন বলে আমি কোনো আয়নাঘরের কোনো কিছু জানি না, এই কথাটা কি সত্য? এই কথা আমি অন্তত মানবো না। উনি 46 ব্রিগেড কমান্ডার ছিলেন, ওনার একমাত্র ম্যাচ অফিসার ম্যাচ তার ওয়ালের সাথে লাগানো আয়নাঘর, কেন জানবে না? সবাই জানে, বাংলাদেশ আচ্ছা, সেনাবাহিনীর এখন ক্যান্টনমেন্টে থাকে, একটা কথা, সকল জেনারেল ভাই, জানে। আচ্ছা যদি না জানে তাইলে ও ভারতীয় ফুঙ্কির পোলা, ওই চুত্রানি কানের মধ্যে আর চোখের মধ্যে হিপি লাগায় রাখছে, বাচ্চা জানে না তার ওয়ালের লগে আয়নাঘর লাগাই না। বাচ্চা যদি বলে আমি আয়নাঘর জানি না, আয়নাঘর কোথায় হয়েছে আমার নলেজে নাই, তাইলে এটা কি বলবেন ভাই? ঘরের ওয়ালের সাথে মেশানো আয়নাঘর আমি বলবো জানি না। হোয়াট ইজ দ্যাট সাপোজ টু মিন ভাই? এর অর্থ কি? ভাই দূরত্বে এতটুকু, ওই ম্যাচের মধ্যে অনেক ভাবি থাকে, অনেক সময় বাচ্চা কাঁদে, সেটা শোনা যায় পরিষ্কার। আয়নাঘরে আমরা কি বসে লজ্জা বলবো? হ্যাঁ, আয়নাঘরে শোনা যায়। আমি এখান থেকে যাতে শব্দ না যায় এই জন্য একজস্ট ফ্যান দেওয়া হয়েছে বাইরে, খুব জোরে ঘুরে, এর ভিতরে শব্দ বাইরে না যায়। এখন কোনো জেনারেল বলতে পারবে না আমরা জানি না, এটা সবাই জানে। এবং জেনে কার্যকরী ভূমিকা না নেওয়ার জন্য প্রত্যেকের বিরুদ্ধে মামলা করা যায়। আপনি দায়িত্ব পালন করেন নাই। ওই এলাকার কাছাকাছি ওই দিন 100 গজের মধ্যে লগেরিয়া স্টেশনের কোয়ার্টার, এএনসি কার্যালয়, সবকিছু এখানে। নাথিং যে জানবে না, না জানা কিছু নাই, সবাই জানে এটা। সবাই এটাও জানে এখানে আর্মি স্যার ছিল, হাসিন আছে, এখানে আয়নাঘর কেমনে থাকে, কোন এই জেনারেলরা কোথায়, এরা কিন্তু সব বলছে। এই গুম কমিশনের কাছে জেনারেল আকবর সব বলে গেছে। তার ভিত্তিতেই কিন্তু এই যে আইনে 15 জনকে আটকানো হয়েছে, যে এসওপি মোতাবেক, স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিউর মোতাবেক আয়নাঘরটা কার দায়িত্বে, ওই দায়িত্বে কারা ছিল সেই হিসেবে আনা হয়েছে। কেউ স্বীকার করে নাই যে আমি ছিলাম বা করছি, না আমরা অপরাধী না। সেটা হলো কৌশল। কথা হলো নিজের অপরাধটা স্বীকার কর, লজ্জা হও। এখন ওইটা নিয়ে আমাদের আজকে এতটা বছর, মানে তারা আমাদের বিপদের মধ্যেই রাখছে, যে চাপে পড়ে। ঠিক আছে, কত দূর যায়, মামলা হয়েছে, সাক্ষী চলতেছে। এখন মনে ব্রিগেড জেনারেল আজমি সাক্ষী হচ্ছে, আজমি স্যার সাক্ষী হচ্ছে। আজমি স্যার সাক্ষী হলে হয়তো আমাদের মানবুজ্জামানের সাক্ষী হবে, মামলা নিষ্পত্তি হবে, মানে শেষে পর্যায়ে। বাট দায় এড়ানোর কোনো সুযোগ নাই এখানে। তো বড় ভাই আমি তো মোটা দাগে বললাম, মাইনর যে অফেন্স গুলি, মাইনর যে কষ্টগুলি কতটা হৃদয় বিদার কারণে বুঝবেন না, বলাও যাবে না। এখানে অনেক গুম হয়ে গেছে, অনেকের বউ অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। কয় বছর অপেক্ষা করবে মহিলা? একটা দুইটা না, শত শত। আর আমরা সরকার বলতে পারতেছে না মারা গেছে, জানে আইনের জন্য বলতে পারতেছে না। এত কমপ্লেক্স আইন, একটা কমিশন করে একটা সিদ্ধান্ত দিয়ে দেখ যে আপনার সময় মারা গেছে, ঠিকানা পাওয়া যায়নি, আপনার লজ্জিত 10 লাখ টাকা আপনাকে দেওয়া হলো, এবং আপনি নিজ দায়িত্ব সব করেন, কিছু একটা করুক। কোনো হিসাব দেওয়া হয় নাই। হাসিন ভাই আমার একটা কথা কন, ঢাকায় এখন ক্যান্টনমেন্টে আপনাদের জন্য এখন আর লোকজন রাস্তাঘাটেও ঠিক মতো হাঁটতে পারে না, সিওডিও দখল করে নিছেন, যেইখানে পান ওখানে আপনারা ডিওএইচএস করেন, যেইখানে যা পান আপনারা করেন। এখানে আপনারা কি মানে পুরো বাংলাদেশ কি ক্যান্টনমেন্ট? এই মাদার চোদরা ভারতীয় বাহিনীর সামনে মুততে সাহস পায় না, কিন্তু বিনা অস্ত্র বাহিনীর লোকজন পাইলে তাদেরকে গুম করে, তাদেরকে খুন করে, জেনারেল গিরি মারায়। তারপর আবার ডিওএইচএস কিসের ভাই? না ভাই শুনেন, আমাদের সক্ষমতা আছে। এই সম্পূর্ণ সমস্যা হলো রাজনীতিবিদদের, আমাদের অক্ষম করে রাখছে, পঙ্গু বানায় রাখছে, ফার্মের মুরগি বানায় রাখছে। আজকে দেখেন 2টা বছর আর্মি বাইরে, আর্মি তো ট্রেনিং করার কথা, এখন বাইরে কেন? দেখো ভাই, আপনি তো গালি দিলেন আর্মিরে, এখন বলে আর্মি কেন বাইরে? কি দরকার আর্মির? গণতন্ত্র আইসি, নির্বাচন হয়েছে, আর্মি কেন ভিতরে যাচ্ছে না? তার ট্রেনিং করতেছে না? তার ভুড়িতে দেখতে চাই না আমি, সে দৌড়াবে, আমার ফায়ারিং করবে। আসিন ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় মিলিটারিকে মেজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল ওয়াকারের হাতকে শক্তিশালী করার জন্য, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের ভম্বল দাস চাচা ব্যাপারটাকে বুঝে নাই।
এখন পর্যন্ত আর্মিকে ব্যারাকে ফেরত আনা নেয় বাল ছিটছে, কার বাল ছিটছে? ভারতে 30 থেকে 35,000 বাংলাদেশের পুলিশ বাহিনী নামের বাচ্চল ভারতীয় নাগরিক এয়ারপোর্ট হয়ে পালায় গেছে। দিন এইখানে যেদিন ওত নিছে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, ওই দিন তাদের সবাই ব্যাক করায় না, তাদের বকেয়া বেতন দেওয়া হয়েছে, সুবিধা দেওয়া হয়েছে। ওকে, আপনি দেখেন ভাই দেখেন এই যে আমাদের ভাই কোহিনুর ভাই পুলিশ থেকে চলে গেছিলেন, দীর্ঘ এত বছর বাইরে ছিলেন, আসলেন, ওনার সব বকেয়া বেতন সব উনি পাইলেন, প্রমোশন পাইলেন। ইচ্ছাকৃত ভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করতেছে সরকার, ইচ্ছাকৃত। ডক্টর ইউনূস সাইন করার পরে, প্রেসিডেন্ট সাইন করার পরে, গভর্নর হওয়ার পরে এটা নিয়ে রাজনীতি করতেছে। এখন কথা হলো সেনাবাহিনী ভালো ভাই, সেনাবাহিনী এমন খারাপ করছে হাসিনা, আর বোঝাইতে পারবো না। হাসিন ভাই আমাকে একটু বুঝান। লোকজন বলে ভাই আর্মিরে গালি দিয়েন না, এই মুজিব ভাই যেটা নিয়ে রাগ হইছে, আমি আপনার এই কথাটা বলে আর্মিরে গালি দিয়েন না। আর্মি, পুরো আর্মি তো খারাপ না। আচ্ছা, আর্মিতে তো চেইন অফ কমান্ড একেবারে হার্ট এন্ড সোল মেনটেন করে। এখন চেইন অফ কমান্ডে যদি বৈশা থাকে খানকির পোলা, তাহলে পিছনে পুরো আর্মিরে আপনি ফেরেস্তা বলেন কোন জায়গা দিয়ে, আমার একটু বলেন তো ভাই। চেইন অফ কমান্ড, আমরা সেনাপ্রধান, দেখেন আমি বর্তমান সেনাপ্রধানের কথা বলি, আমি তাকে এনে বিনে হইলেও সেভ করে আসতাম। যখন দেখলো সেনাপ্রধান যেন হাফিজকে মানে না, বেয়াদবি করে, এটা মানতে রাজি না, আমি এটা মানতে রাজি না। যত রাগ থাকুক, সিনিয়র মানে একদিনের সিনিয়র, আমি দাঁড়ায় সম্মান করব, এটা আমাদের কালচার। এই সেনাপ্রধান এই অদ্ভুতপূর্ণ আচরণ করলেন, তারপরে আমি ঘুরে দাঁড়ালাম। তারপরে সেনাপ্রধান এই অ্যাপয়েন্টমেন্টকে সম্মান করি, এটা আমাদের গর্বের জায়গা, কিন্তু এই গর্বের জায়গাটা নষ্ট করে ফেলছে ভাই, এমন ভাবে নষ্ট করা হয়েছে। আপনাদের হিসাব করেন, টান দেন, কম্বলের পশম থাকবে, মানে একটা কম্বল থাকবে না, সব পশম বেরিয়ে যাবে, পশম টান দেওয়া হয়। বিকজ 99% না 95% গুম, ম্যাক্সিমাম হলো গিয়া মিলিটারি অফিসার, সরল বিশ্বাসে সিনিয়রের আদেশ পালন করছে। পুলিশ কিন্তু কম করছে, কারণ পুলিশ ভালো করে জানে যে কি অপরাধটা কি। আমাদের লোকরা তো অপরাধ করে নাই, জানেও না, এবং কেমনে কাজ করতে হয় তাও জানে না, এবং না বুঝে না শুনে করছে, একবার করার পরে বারে বারে করছে। আপনি বলতে চাইতেছেন গুমের সাথে, আপনি বলতে চাইতেছেন গুমের সাথে ম্যাক্সিমাম আর্মি অফিসাররা জড়িত ছিল? ম্যাক্সিমাম ওই সৈনিক থেকে শুরু করে। ডক্টর মুজিব শুনছেন আপনি, গুমের সাথে জড়িত ছিল ম্যাক্সিমাম আর্মি অফিসাররা। আমি এখানে একটা কথা বলি, আপনি স্কোপ নাই তো ভাই, এটা র‍্যাবে বলেন ভাই, র‍্যাবে বলেন, ডিজিএফআই বলেন, কারা ম্যাক্সিমাম, তারা ওই এডিজি র‍্যাব সেই সব চালায়, অপকর্ম তারা করে। আমরা সেভ করার চেষ্টা করছি, মিলিটারি অফিসার সিনিয়র যারা, এদেরকে আটকাই। কোনো তদন্ত দিয়ে সাহায্য করে নাই, কোনো তথ্য দিয়ে সাহায্য করে নাই, উল্টা ঝামেলা পাকাইছে। আমরা তো এই কাজগুলি কিন্তু সেনাবাহিনী অফিসাররা স্বেচ্ছায় করে নাই, তাদেরকে করানো হয়েছে। প্রতিটা অফিসার চায় ঢাকা শহরে থাকতে, নিজের অ্যাপার্টমেন্টে থাকতে, বউ বাচ্চা নিয়ে থাকতে, এইটাই আমাদের ডুবাইছে। আমি সেনাবাহিনী দেশে আইছি, সমগ্র বাংলাদেশে চাকরি করবো, আমি গর্বের সহিত করবো। কেন ঢাকা শহরে চাকরি করতে হবে? আপনি যদি দেখেন, লিস্ট খুলেন, ঢাকা শহর কারা বেশি ছিল, হাসিন ভাই আমি একটা কোশ্চেন করতে পারি? অবশ্যই 10টা করেন ভাই। কোশ্চেন হলো একটাই, যে কোনো আর্মি, আমি বাংলাদেশ আর্মি কি ভিন্ন কিনা জানি না, কিন্তু যে কোনো দেশের আর্মি, যে কেউ যদি ঊর্ধ্বতন অফিসে একটা অন্যায় একটা অর্ডার দেয়, there is a way to not to do follow that command. যেমন ধরেন আমেরিকান আর্মির যদি প্রেসিডেন্টও যখন অর্ডার দিচ্ছে আর্মি চিফকে, সে মানে নেই বলে তাকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু সে মানে নাই। আপনি যদি একটা অন্যায় অর্ডার দেওয়া হয়, হ্যাঁ, আপনার রাইট আছে একজন আর্মি সাবঅর্ডিনেট আর্মি সেই অর্ডারে রিফিউজ করে। বাংলাদেশের আর্মিতে কি এটা নাই? যদি না করে, যদি এটা থাকার পরে যদি কেউ যেটা স্ট্যান্ড না করে, তার মানে আমি বলবো যে তারও নৈতিক দলগুলোতে আছে। আমরা যদি বারবারই তাকে একটা স্কেপ রুট দিয়ে দিই যে ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে তাই তারা মানতে বাধ্য হয়েছে, বা ঢাকায় পোস্টিং এর জন্য তারা মানতে বাধ্য হয়েছে, বা হাসিনা বলছে মানতে বাধ্য হয়েছে। আমার প্রশ্ন হলো এটাই, যে আর্মি কি নৈতিকতার ঊর্ধ্বে? আর্মির মধ্যে কি কোনো নৈতিকতা থাকতে পারবে না? চেইন অফ কমান্ড থাকবে, বা তার অর্থাৎ এই না যে প্রত্যেকটা অর্ডার নৈতিকতার ইয়েতে চলে যেতে পারবে, তার বিবর্জিত হবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশ আর্মিরও কোড অফ কন্ডাক্টে নিশ্চয়ই এটা আছে, যে ঊর্ধ্বতন কর্মকর্তা যদি অন্যায় একটা অর্ডার দেয়, সেটাকে তোমাকে মানতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। তো সেই জায়গাটা
সেই জায়গাটাতে ডক্টর কেন এই আর্মি, আপনি যাদেরকে বলতেছেন যে তারা বেশিরভাগই আর্মি অফিসার ইনভলভ ছিল এই গুম আর খুনে আর ক্রস ফায়ারে, কেন তারা এটা ইয়ে করলো না? এটা কি তাদের তাদের দোষ নাই? ওকে, ডক্টর মুজিব, এখানে দুইটা জিনিস আমি আসছি হাসিন ভাই। মুজিব ভাই বলছে একটা হচ্ছে লফুল অর্ডার আর একটা হচ্ছে আনলফুল অর্ডার। আনলফুল অর্ডার কেন একজন সাবঅর্ডিনেট ফলো করলো? তারা বারবার এক্সকিউজ দিবে, আমার সিনিয়র বলছে। এখন একটা কথা বলি, আমি ঠান্ডা মাথা, হাসিন ভাই আমি অত্যন্ত লজ্জা পাই এই প্রশ্নটা করতে, কিন্তু তারপরে আমি প্রশ্নটা করব। কোন এক আর্মি অফিসারকে আপনি নিয়ে বললো যাও তুমি তোমার আপন বোনকে যাইয়া ধর্ষণ করো, তোমার মাকে ধর্ষণ করো, তাহলে কি এটা করবে? বলেন আমারে। যেই হাফিজের কথা বলছেন তার সিনিয়র তাকে বলছে যাও কর্নেল হাসিনকে তুমি গুম করো। এখন ওই হাফিজকে যদি বলতো যে কর্নেল হাফিজ তুমি এখন গিয়া তোমার মাকে ধর্ষণ করো, সে কি ধর্ষণ করতো কিনা? আর ওই ধর্ষণটা যদি না করে তাহলে সে হাসিনকে কেন গুম করবে? আমাকে এই প্রশ্নটার জবাব দেন। না ভাই, আমি এটা বলি, আমাদের যেটা কালচার, 17 বছরের কালচার সৃষ্টি হয়েছে, ডিজিএফআই যা বলবে তাই করবে। আমাকে তো ভাই বলা হয়েছিল রয়ের সাথে কাজ করতে 111-এর সময়, আমি তো না করছি, অনেক মোলামলি করা হয়েছে, আমার পোস্টিং করে দিয়েছে, আমি মেনে নিছি। আমার কাছে সমগ্র বাংলাদেশ ভালো, কোথাও অসুবিধা নেই চাকরির জন্য। আপনাকে বলা হয়েছিল রয়ের জন্য কাজ করার? আপনাকে বলা হয়েছিল? হ্যাঁ, 111-এ। হাসিন ভাই আপনি রিফিউজ করার পর তো আপনার কোনো ইয়ে হয় না। হ্যাঁ আপনাকে পোস্টিং করেছে, কিন্তু আপনি রিফিউজ করতে পারছেন না, আপনাকে কোর্ট মার্শাল করেন এই জন্য। না, এই জন্য করে নাই, বাট পরে আমার কথা হলো ওইটাই হাসিন ভাই, আপনি যদি পারেন, আমার কথা হলো সেইটাই, আপনি যদি পারেন, আপনি যদি অন্যায় আনলফুল ইয়েকে অস্বীকার করতে পারেন, তাহলে অন্যান্য অফিসার কেন করতে পারলো না? এবং তারা যে এখন এক্সকিউজ দিচ্ছে যে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন আমি করছি, এটা তো এক্সকিউজ না। আপনারা তো এই এক্সকিউজ অ্যাকসেপ্ট করতে রাজি না। ভাই আমি একটু বলি, এই স্বরাষ্ট্রমন্ত্রী বাবদ ছিল, উনি আমাদের পরিষ্কার বলেছেন, আমাকে অন্তত বলছেন যে আমি যে কোনো অন্যায় আদেশ দেই আপনি পালন করবেন না। আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বাবর, আপনি আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবেন, আমি তার কাছে গ্রেটফুল। আমি অনেক অবৈধ আদেশ উনি দিলেও আমি সেটা পালন করতাম না, রাতে ওনাকে বলতাম স্যার এটা ঠিক নাই, এটা এই হয়েছে, রাইট, ইউ হ্যাভ ডান দ্য রাইট জব। আমি উল্টার সাবাসী পাইতাম এই সত্য কথা বলার জন্য। কিন্তু আমাদের সমস্ত অফিসারদের সে ওই জায়গায় থাকবে, ভালো থাকবে, অন্যায় আদেশ মেনে নিচ্ছে, এটা হলো ভুল। এখন কথা হলো একটা, ভাই একটা জায়গায় আমরা আটকে যাচ্ছি। আমেরিকান আর্মি পারে, বাংলাদেশ আর্মি পারে না, কারণ একটাই, বাংলাদেশ আর্মি আমার সিনিয়র তাকে সার্ভিস থেকে আউট করে দেয়, ইউর সার্ভিস নো লঙ্গার রিকোয়ার। এইটা করলে আমি আর কোথাও যাইতে পারি না, চাকরি পাই না, কোন ব্যবসায়ী লোকরা চাকরি দেয় না, চাকরি দিলেও ডিজিএফআই রিং দিয়ে বলে চাকরি থেকে আউট করে দেন। এখন আমাদের যে রাইট আছে একটা আর্টিকেল 45-এ, এটা কি আমাকে খর্ব করা হয়েছে, কোনো মৌলিক অধিকার নাই, কোনো আদালতে দিতে পারি না। কিন্তু ইন্ডিয়ান আর্মি পারে, আমেরিকান আর্মি পারে, ব্রিটিশ আর্মি পারে, সব আর্মি পারে, খালি বাংলাদেশ আর্মি ছাড়া। বাংলাদেশ আর্মি পারবে কি করে? ভাই আপনি আমাকে এইটা বলছেন, আমি আর আমি প্রথম ইন্টারভিউ করছি, বাংলাদেশে একটা কাউন্টার এসপিওনাজ ল আজ অবধি তারা করতে পারে না। আপনারা এই সুবিধা কেমনে দিবে ভাই? পারবে না। আমি দেখতেছি আমাদের নীরা ঘুমায় পড়তেছে, নীরার একটু জায়গায় আসে। নীরা, এতক্ষণ আপনি আর্মির আলাপ আলোচনা শুনতেছেন, এতক্ষণে আর্মির আলোচনা, গুমের আলাপ আলোচনা, নৈতিকতার আলাপ আলোচনা। নীরা, আপনার কাছে কি টোটাল সাবজেক্টটা জগা খিচুড়ি মনে হয় না? উনি আর্মিতে জব করতেছিল কর্নেল হাসিন, আর্মিতে জব করাকালীন ইউনিফর্মের একজন লেফটেন্যান্ট কর্নেল তাকে অপহরণ করে আরেকজন ইউনিফর্মধারী লোকজন। অর্থাৎ আগে যে আমরা শুনতাম কাকের গোস্ত কাকে খায় না, কিন্তু এত দেখতেছি কাকের গোস্ত কাকেই খায় রে ভাই। আপনার কাছে পরিস্থিতি কি মনে হয় নীরা? না না জেকব ভাই, আপনি 100% রাইট, এখানে কোনো ভুল নাই। যে কথা যেটা বলছে, এতক্ষণ আমার ঘুম আসলো, আমি খুবই এনজয় করছি হাসিন ভাইয়ের কথাগুলো। মানে এত সুন্দরভাবে সে বলছেন, যেমন যেটা বলা হচ্ছে যে
এই আর্মি আর্মি কেন করবে না? আর আর্মি কেন ব্রাকে ফিরে যাবে? আর্মি তো বাইরে থেকে তারা আরো বাকবাকুম করতে পারছে। আজকে এই যে দেখেন অন্তর্বর্তীকালীন সরকার এসেই তাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দিছে। পাওয়ার আগে যা ছিল না ছিল তার চেয়ে আরো বেশি বাকবাকুম করার সুযোগ তাদেরকে করে দেওয়া হয়েছে। আবার বলা হচ্ছে যে এখন যে পলিটিক্যাল দলগুলো আর্মিকে কন্ট্রোল করে না, আর্মি পলিটিক্যাল দলকে কন্ট্রোল করে। এখানে আপনার ডিপ স্টেট পলিটিক্যাল দলগুলোকে কন্ট্রোল করে না, এখন পলিটিক্যাল দল ডিপ স্টেটকে কন্ট্রোল করে। এই যে বিষয়টা একেবারে পুরো একটা জগা খিচুড়ি। কিন্তু এর পিছনে যে কন্ট্রোল যারা করছে এবং যাদের দ্বারা কন্ট্রোল হচ্ছে বাংলাদেশ, আমরা তাদের উপরে যাচ্ছি না, আমরা তাদের উপরে যাচ্ছি না। ওখানে একটা শেড দেওয়া আছে, এর বাইরে যাওয়া যাবে না। কারণ এর বাইরে যাওয়া গেলে তো আজকে গুম খুনের এই অধ্যাদেশ তো আজকে বাতিল হয় না। আমরা যে আগামীতে আরেকটা বিপ্লব করব, আমরা যে জনগণ আজকে রাজপথে নামবো, আমরা যে বেঁচে থাকবো, সেই নিশ্চয়তা কি? আমরা আজকে না কালকে আমাদেরকে গুম করা হবে, খুন করা হবে। নীরা, আপনার কি মনে হয় না পরিস্থিতিটা এমন, তাহসিনা রুশদি লুনা যদি সংসদে গিয়ে গুম অধ্যাদেশ বাতিলে ভোট দেয়, আপনার কি মনে হয় না ভবিষ্যতে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, সার্জিস, আসিফ এরা গুম হবে এবং এদের বাবা মা আত্মীয় স্বজনরা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হবে এবং ওই হত্যার বিচার হবে না? পরিস্থিতি কি এখন ওইদিকে যাচ্ছে না? এক। আর দুই, এই গুম অধ্যাদেশ বাতিল করা হয়েছে কিসের জন্য? কারণে কি যে বিএনপি নিজেরাই এই সরকার গুম খুনের ভিতরে নিজেরা নিজেদেরকে ইনভলভ করবে, তাদেরও গুম করতে হবে, তাদেরও খুন করতে হবে, গুম করে ভারতে পাচার করতে হবে। আপনার কি মনে হয় না যে গুম অধ্যাদেশ বাতিলের মেইন কারণ এইটা? হ্যাঁ জেকব ভাই, আপনি যেটা বলছেন কারণ এটাও আছে, কিন্তু গত 17 বছরে যত গুম খুন হয়েছে তার ভিতরে এদের ইন্ধন এবং ইনভলভমেন্ট ছিল বিধায় তারা এটা বাতিল করছে সবার আগে। অফকোর্স নীরা, মাথা চলে আসবে, এই জন্য এটা করা হয়েছে। নীরা, আপনার কি আজকে মনে হয় না, আপনার কি মনে হয় না আপনি নিজে টকশোতে আমার সাথে বসে আপনি কথা বলেছেন, বরকত আব্বাস কি বলে নাই ইলিয়াস আলী গুমে আওয়ামী লীগ জড়িত না? এই কথাটা বরকত আব্বাস বলছে না? হ্যাঁ বলছে, বলছে। তাইলে এখন এই গুম অধ্যাদেশ যদি বাতিল করে, এখন ধরেন ইলিয়াস আলীর গুমের কেস চলে আসলো, ইনভেস্টিগেটররা রুশদিকে বলল, লুনারে বলল যে আপু এখানে তো বিএনপির 13 জন মন্ত্রী জড়িত, 5 জন এমপি জড়িত, এখন এটা যদি আমরা না করি তাহলে তো চলবে না, আপনি তো বিএনপির এমপি, আপনি ভবিষ্যতে মন্ত্রী হবেন, আপনার তো এটা আপনি এই গুমের বিচার চাইতে পারেন না। তাহলে উনি তাহসিনা রুশদি লুনা বলল যে ঠিক আছে, আমার গুমের বিচার করার দরকার নাই, আমার জামাই মরছে মরুক, বিয়ে আর একটা করবো, লাগলে সেও মরুক, তারাও গুম করা হোক। মানে পরিস্থিতিটা এখন এরকম গেল। জেকব ভাই, যেই জন্য বলেছিলাম জনগণের কথা, এবং আমি আস্তে সরে গেছি এই জন্য, যেহেতু আমার সিনিয়র বড় ভাই মুজিব ভাই কথা বলছেন, তাই আমরা একটু পিছনে যাই। আজকে গুম খুন হত্যার কথা বলবেন, আজকে যদি আমি আমার বাবার বিচার চাইতে ব্যর্থ হই, আজকে যদি আমি আমার হাজবেন্ডের বিচার চাইতে ব্যর্থ হই, আজকে যদি আমি আমার সন্তানের বিচার চাইতে ব্যর্থ হই, তাহলে আমি কি করে জনগণের বিচার চাবো? আজকে আমার জনগণকে আমার চোখের সামনে পাখির মতো হত্যা করা হচ্ছে এবং হবে, আমি কি করে এর বিচার চাবো? একটা বিচার বিভাগকে যদি স্বাধীনভাবে দেশে আমি কাজ করতে না দেই, আর বিচার বিভাগ যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, তাইলে এই দেশের জনগণকে আমি কি করে প্রোটেক্ট করব? ওকে নীরা, চমৎকার বলছেন। আমি ডক্টর মুজিব আপনার কাছে আসি। আমরা আলোচনার এমন একটা পর্যায়ে, আসলে সার্বিকভাবে এই নৈতিক অপরাধ, যেটাকে আমরা আমেরিকায় বলি ক্রাইমস ইন মোরাল টার্পিটিউড, আমরা যেটাকে বলি বারবার, নৈতিকভাবে অবক্ষয়ের আমরা এমন পর্যায়ে গিয়েছি, প্রথমে আমরা পশু পাখি মেরেছি, তারপরে আমরা বিড়াল মেরেছি, কুকুর মেরেছি, এরপরে আমরা কাজের লোকজনদেরকে মেরেছি, এরপরে আমরা আপন ভাই বোনদেরকে মেরেছি, এরপরে বাবা মাদেরকেও খুন করেছি।
লাভ হয়েছে যে আমরা সমাজে প্রতিষ্ঠিত হয়েছি, আমরা ধনী হয়েছি। আমরা গোরখদক থেকে আব্বাস হয়েছি, ব্যাংকের মালিক হয়েছি, পরিস্থিতিটা এখানে দাঁড়ায় আছে এবং আমরা এটাকে মেনে নিছি মুজিব ভাই। তো আমরা যদি মেনে নেই, এর শেষ কোথায়? এর কি আসলে শেষ কোনো কিছু বলতে কিছু আছে নাকি আমরা মেনে নিছি যে কিয়ামত হবে 2 দিন পরে? একা একা মুজিব ভাই, একটু আপনাকে আমি চিন্তা করে কথাটা বলছি। 46 এর ব্রিগেড কমান্ডার ছিল জেনারেল ওয়াকার এবং 46 এর ম্যাচে আমি ওখানে ম্যাচে গেছি, ম্যাচে খাইছি, ম্যাচে ঘুমাইছি। হাসিন ভাই যে ওয়ালের কথা বলছে ওই ওয়ালের পাশে আমি ঘুমাইছি। সেখান থেকে আয়না ঘরের শব্দ পাওয়া যায়, আয়না ঘর থেকে ওইখানের যে অফিসাররা থাকে ওখানে বাচ্চা কাচ্চাদের কান্না শুনতে পাওয়া যায়। এরপরে যদি ওয়াকার বলে সে জানতো না, এবং ওয়াকার যদি বলে এ সম্পর্কে সে অ্যাওয়্যার না, ওই দেশের ওই ব্যক্তি ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ ওই দেশের সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর প্রধান কি করে এখনো থাকে? মানে এটা আমার কাছে বিয়ন্ড এক্সপ্লেনেশন। আপনি যদি কিছু বলতে পারেন। দেখেন, আমাদের বিসমিল্লাহ থেকে আমি মনে করি একটা পর একটা অন্যায়গুলোকে আমরা প্রশ্রয় দিয়ে আসছি এবং এগুলো কোনো আমরা বিচার করিনি। তার কারণে আমরা এমন একটা কালচার তৈরি করছি একটা স্বাধীন দেশে, স্বাধীনতা জন্মের পর থেকে, যে আজকে কেউ কোন রকম অন্যায়েরও প্রতিবাদ করতে পারে না এবং তার বিচারও চাইতে পারে না, বা বিচার চাইলেও আপনার রুদ্ধ দ্বারের মধ্যে থেকে যায়, এটার কোনো প্রতিকার হয় না। আপনি যদি শুরু থেকেই দেখেন, যেমন ধরেন সিরাজ শিকদারের কথা আপনি বললেন, সিরাজ শিকদারের হত্যা, সিরাজ শিকদার হত্যা আমরা বিচার চাই না কেন? কারণ এটাতে যদি আপনার বিচার করতে যে শেখ মুজিবের নাম এসে পড়ে, শেখ মুজিব আপনার ফাদার অফ নেশন হয়ে গেছেন, তাহলে আপনি কেমনে এটা করবেন? হ্যাঁ, এই ওনাকে তো এখন আমি যে খুনি বানাতে পারি না। আচ্ছা, জিয়া রহমানকে মারা হলো, ওনার ওয়াইফ, ওনার সন্তানরা ওনার মৃত্যুর বিচার চায় না। হ্যাঁ, তা আপনি দেখেন, আপনি যে প্রথম থেকে ধরে 72 থেকে ধরে যত রকম অন্যায় অবিচার করা হয়েছে এই দেশে, যত